স্বাগত নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ। আপনাদের সঙ্গে আছে আমি যোজনা আফরিন এবং আমি সঞ্জিদা ইসলাম। শিরোনাম দেখছিলেন, বিস্তারিত। সারা দেশে করোনার প্রকোপ বাড়ার কারণে ছুটি ঘোষণা করার মতো সিদ্ধান্ত নেওয়া হতে পারে, তবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি। আর এমন তথ্য জানিয়েছেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, এই মুহূর্তে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মানার বিষয়টিকেই জোর দেওয়া হচ্ছে। এদিকে আগামী 8 এপ্রিল থেকে করোনা টিকার দ্বিতীয় ডোজ শুরু হচ্ছে। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। রোববার সকালে কেন্দ্রীয় ঔষধাগারে এক অনুষ্ঠানে যোগ দেন স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান। করোনার প্রকোপ বাড়লে সাধারণ ছুটি ঘোষণা করা হবে কিনা এমন প্রশ্ন ছিল তার কাছে। বুঝতে হবে যে আমাদের যদি পরবর্তীতে কোনো সিদ্ধান্ত নিতে হয় হয়তোবা নেওয়া হতে পারে, তবে এখন পর্যন্ত একেবারে হাইস্ট লেভেল থেকে আমাদের কাছে এরকম কোনো সিদ্ধান্ত এখনো আসেনি। পরিষ্কার এমন বক্তব্যের কিছুক্ষণ পরেই নিজেদের কথা ঘুরিয়ে ফেলে স্বাস্থ্য মন্ত্রণালয়। নাটকীয়ভাবে জানানো হয় এ ধরনের বক্তব্য সর্বাংশে মিথ্যা ও দুঃখজনক। গণমাধ্যমে বক্তব্য প্রদানের পর অস্বীকার করার নজির তৈরি হয়। এর আগে স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা বেড়ে যাওয়ায় অস্বস্তির মধ্যে পড়েছে মন্ত্রণালয়। দেখছি যে অনেক বেড়ে যাচ্ছে এই সংক্রমণটা। বেড়ে যাওয়ার কারণে আমরা একটু অস্বস্তিতে আছি। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, সারা দেশে করোনার প্রকোপ বৃদ্ধির কারণে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার উপর জোর দিচ্ছেন তারা। এই রকম সংক্রমণ কিন্তু আমাদের নভেম্বর ডিসেম্বর মাসেও ছিল, তখনও আমাদের সবকিছুই চলেছে। আমরা কঠোর পদক্ষেপের চেয়ে যেটা মনে করি যে এই স্বাস্থ্যবিধিগুলো মানার বিষয়, সেটাকে যেন কঠোরভাবে মানা হয়। জানান 8 এপ্রিল থেকে শুরু হচ্ছে করোনা টিকার দ্বিতীয় ডোজ। যারা প্রথম ডোজের টিকা পেয়েছেন তাদের সবাইকে পর্যায়ক্রমে টিকা দেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। এদিকে স্বাস্থ্যবিধি মানাতে রাজধানী ঢাকা সহ দেশব্যাপী অভিযান শুরু হয়েছে। গত এক সপ্তাহে জুড়ে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় এই অভিযান শুরু হয়, জানাচ্ছেন মৌ খন্দকার। সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা নিশ্চিতে মাঠে নেমেছে ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এই সময় স্বাস্থ্যবিধি না মানায় জনপ্রতি 50 থেকে 200 টাকা পর্যন্ত জরিমানা করা হয়েছে। আমরা যতদিন পর্যন্ত দেখব যে মানুষ শতভাগ এই আইন কানুন মেনে না চলছে কিংবা স্বাস্থ্যবিধি মেনে চলছে না, ততদিন আমরা এই অব্যাহত থাকবো। আমাদের এই অভিযান পরিচালনা আমরা অব্যাহত রাখবো। জনসচেতনতা তৈরির অংশ হিসেবে মাস্ক বিতরণ কর্মসূচি শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। মানুষকে উদ্বুদ্ধ করে, মোটিভেট করে আমরা এই স্বাস্থ্যবিধি মানার জন্য মানুষকে এক ধরনের বাধ্য করতে চাই, তবে জোর প্রয়োগ করে আমরা বাধ্য করতে চাই না। এবং আমরা আশা করছি সবাই নিজের বিপদ বুঝতে পারবেন, নিজের ঝুঁকি বুঝতে পারবেন এবং নিজ থেকেই সচেতন হয়ে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবেন। ফুটপাতে, রাস্তাঘাটে যে সকল অবহেলিত মানুষরা এই মাস্ক পরতে পারে না বা মাস্ক পরার অভ্যাস নেই, তাদেরকে আমরা এই তেজগাঁটি মিশনের সকল পুলিশ সদস্যরা বিভিন্ন জায়গায় মোড়ে মোড়ে আমাদের থেকে মাস্ক পরার অভ্যাস করছে। ঢাকার বাইরেও এই অভিযান চলেছে দেশের প্রায় প্রতিটি জেলাতেই। এই সময় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়। মাস্ক না পরে মানে আপনার বাইরে বেরোনো ঠিক না আসলে। জনসচেতনতামূলক কার্যক্রম করলে মানুষের মাঝে সচেতনতা বাড়বে। পুলিশ ভাইরা মাস্ক দিতেছে, এটা অনেক একটা ভালো কাজ। স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরাও। তাই প্রশাসনের পাশাপাশি ব্যক্তিগত সচেতনতায় জোর দেওয়ার পরামর্শ তাদের। জনসাধারণের অসতর্কতা, অসাবধানতা এবং তারা স্বাস্থ্যবিধি মেনে চললেই এই সংক্রমণ কমে আসবে। করোনা টিকার দ্বিতীয় ডোজ নেওয়ার 2 সপ্তাহ পর তা কার্যকর হয়, তাই প্রথম ডোজ নেওয়ার পরই নিশ্চিন্ত হওয়ার সুযোগ নেই বলেও জানাচ্ছেন বিশেষজ্ঞরা। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতার মিথ্যা ঘোষকের নাম তৈরির চেষ্টা করেছিল ইতিহাস বিকৃতিকারীরা। ইতিহাসে তার নাম ঠিকানা থাকবে না, কারণ জাতির পিতাই যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এটা এখন আন্তর্জাতিকভাবে স্বীকৃত। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। করোনায় যেন খাদ্য সংকট না হয় সেজন্য সংশ্লিষ্টদের নির্দেশনাও দেন তিনি। শাহারি জয়ের রিপোর্ট।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু এভিনিউয়ের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের এই আলোচনা সভা ভার্চুয়াল প্ল্যাটফর্মে। এতে যুক্ত হন জাতির পিতার কন্যা দলীয় সভাপতি শেখ হাসিনা। তার নামটা নেওয়ার জন্য নিষিদ্ধ ছিল। সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী ৭৫ থেকে ৯৬ সালকে দেশের জন্য কালো অধ্যায় হিসেবে উল্লেখ করে বলেন, এ সময়ে সত্যকে সত্য বলা কিংবা ইতিহাসকে তুলে ধরা নিষিদ্ধ ছিল। এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল যে যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা নিজেরা যে বলবে যে আমি মুক্তিযুদ্ধ করেছি, সেই কথাটা বলার মতো সাহস তাদের ছিল না। সে সাহসটা হারিয়ে ফেলেছিল, কারণ তাহলেই নির্যাতনের শিকার হতে হতো। সংবিধান লঙ্ঘন করে যারা ক্ষমতা দখল করেছিল, তাদের চাটুকারিতা যারা করতে পারত, শুধু তারাই সবকিছুই বলতে পারত। বলেন, সত্যকে লুকিয়ে রাখা যায়নি। যেখানে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল, আজকে আর সেই নাম মুছতে পারবে না। যেখানে মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল, আজকে আন্তর্জাতিকভাবেও আপনারা দেখেন সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। তার কারণ আজকে বিশ্ব নেতৃবৃন্দ তারাই কিন্তু আজ এটা নিজেরাই প্রচার করছেন এবং অনেক জায়গায় রেজলিউশনও হচ্ছে যে ২৬শে মার্চ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সবাইকে আবারও স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান সরকার প্রধান। এর ফলে আমাদের অর্থনৈতিকভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে যেমন দৃষ্টি দিতে হবে, কারণ করোনা ভাইরাস বিশ্বব্যাপী যে কোনো সময় দুর্ভিক্ষ দেখা দিতে পারে, কিন্তু আমাদের দেশের মানুষের জন্য কখনো খাদ্য সংকট দেখা না দেয়, বরং আমরা যেন আরও অপরকে সহযোগিতা করতে পারি, সেদিকে আমাদের বিশেষভাবে দৃষ্টি দিতে হবে। সারা দেশের তৃণমূল পর্যায় পর্যন্ত আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনকে পৃথকভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষ উদযাপনের নির্দেশ দেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সময়টাকে আমাদের এমনভাবে উদযাপন করতে হবে। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। আর সেই সাথে সাথে আমাদের সেই উৎসবটাও করতে হবে। মহামারী পরিস্থিতি স্বাভাবিক হলে জাপান বাংলাদেশে আরও বিনিয়োগ করবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির রাষ্ট্রদূত নাওকি ইতো। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি জাপান সরকারের এই বার্তা দেন। রাষ্ট্রদূত নাওকি ইতো বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগার পাঠানো বার্তা এবং ১৯৭৩ সালে জাতির পিতার জাপান সরকারের উপর নির্মিত তথ্যচিত্র ওয়েলকাম বঙ্গবন্ধু শেখ হাসিনার কাছে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী সেজন্য জাপানের প্রধানমন্ত্রী সুগাকে ধন্যবাদ জানান। শরীয়তপুরে পাবলিক প্রসিকিউটর হাবিবুর রহমান ও তার ছোট ভাই মনির হোসেন হত্যা মামলায় ৬ জনের ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে ৪ জনের। রোববার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এই রায় দেন। ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহীদ তালুকদার সোলাইমান, শাহিন, মুজিবর, শফিক ও শহীদ কোতোয়াল। ২০০১ সালে নিজের শোবার ঘরে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের তৎকালীন যুগ্ম সম্পাদক এবং জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ভাই মনির হোসেনকে গুলি করে হত্যা করে সন্ত্রাসীরা। পরে ৫৩ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের পৃথক ২ মামলায় ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক খালেদ মাহমুদ ভুইয়া ওরফে ক্যাসিনো খালেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচার শুরু হলো। রোববার ঢাকার ৩য় অতিরিক্ত মহানগর দায়রা জজ রবিউল আলমের আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচারের জন্য এই আদেশ দেন। একই সঙ্গে মামলার সাক্ষ্য গ্রহণের জন্য ১ জন দিন ধার্য করেছেন আদালত। রাজধানীর ফকিরাপুর ইয়ং মেন্স ক্লাবে ক্যাসিনো চালানোর অভিযোগে ২০১৯ সালের ১৮ সেপ্টেম্বর গুলশানের বাসা থেকে খালেদ মাহমুদকে আটক করে র্যাব।
অর্থ পাচারকারী পি.কে. হালদারের সহযোগী হিসেবে নাম আসা বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস.কে. সুর চৌধুরী ও বর্তমান নির্বাহী পরিচালক শাহ আলমকে যে কোনো সময় গ্রেফতার করা হবে। রোববার গণমাধ্যমকে তথ্য জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী। এর আগে দুদক কেন এখনও গ্রেফতার করছে না তা নিয়ে বিস্ময় প্রকাশ করেন হাইকোর্ট। দুদক তাদের গ্রেপ্তারের পদক্ষেপে না নিলে আদালত এই বিষয়ে আদেশ দিতে বাধ্য হবে বলেও জানান। পি.কে. হালদারের অর্থ আত্মসাৎ এবং পাচারের মামলায় গ্রেপ্তার যারা 164 ধারায় জবানবন্দি দিয়েছেন তাদের বক্তব্যে উঠে এসেছে এস.কে. সুর ও শাহ আলমের নাম। সুনামগঞ্জের শাল্লায় যার ফেসবুক স্ট্যাটাস নিয়ে সাম্প্রদায়িক ঘটনার সূত্রপাত, সেই ব্যক্তি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে পুলিশ। এছাড়াও গ্রেফতার মূল হোতা স্বাধীন মেম্বারের 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুরহান উদ্দিনের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। এটি সুনামগঞ্জ পুলিশ সুপারের প্রেস বিজ্ঞপ্তি। এর শুরুতেই দাবি করা হয়েছে শাল্লা উপজেলার নোয়াগাঁওয়ের ঝুমন দাস বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি শাল্লা উপজেলা ছাত্রদলের সাবেক নেতাও। এ নিয়ে রোববার সংবাদ সম্মেলন করেন পুলিশ সুপার মিজানুর রহমান। সেখানে তিনি দাবি করেন হামলার মূল হোতা যুবলীগ নেতা শহীদুল ইসলাম স্বাধীনের সঙ্গে নোয়াগাঁও গ্রামের নানা বিষয়ে বিরোধ ছিল, তবে সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত হচ্ছে। কে কোন দলের সদস্য কিংবা আগে ছিল কিংবা আগে ছিল না কিংবা তার বর্তমান পদ পদবি কি, এগুলো আমাদের কাছে বিবেচ্য বিষয় না। আমাদের কাছে একটি বিবেচ্য বিষয়, অপরাধ একটা সংগঠিত হয়ে গেছে, সেই অপরাধের সাথে সংশ্লিষ্টতা তার ছিল কি ছিল। শনিবার মৌলভীবাজার থেকে গ্রেফতার প্রধান আসামি স্বাধীনকে রোববার আদালতে হাজির করে পুলিশ। এ সময় স্বাধীনের 10 দিনের রিমান্ড আবেদন করা হয়। এদিকে শাল্লার ঘটনাকে পুঁজি করে সরকারের বিরুদ্ধে দেশি বিদেশি ষড়যন্ত্র হচ্ছে বলে দাবি করেন ওবায়দুল কাদের। রাজধানীতে এক অনুষ্ঠানে এই দাবি করেন তিনি। দেশি বিদেশি সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আজকে সরকার হটানোর, আজকে দেশের বিরুদ্ধে যে চক্রান্ত চলছে, এই চক্রান্ত বাংলাদেশের জনগণকে সঙ্গে দিয়ে আমাদেরকে প্রতিরোধ করতে হবে। সংখ্যালঘু বাড়িতে হামলার 2 মামলায় রোববার বিকেল পর্যন্ত 33 জনকে গ্রেফতারের তথ্য জানায় সুনামগঞ্জ পুলিশ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত বিএনপির কর্মসূচি পালনে পুলিশের আশ্বাস মিলেছে। তবে 26 মার্চে স্বাধীনতা দিবসের র্যালি পরের দিন 27 মার্চ আয়োজনের অনুরোধ জানিয়েছে পুলিশ এবং বইমেলার কারণে 30 মার্চ মহাসমাবেশের স্থান সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে অন্য কোথাও করা যায় কিনা তাও ভেবে দেখার জন্য বিএনপি নেতাদের বলা হয়েছে। রোববার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে যান বিএনপির 2 সদস্যের প্রতিনিধি দল। সেখানে তারা পুলিশের অতিরিক্ত কমিশনার মনিরুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান। অনুরোধ করেছেন যে আপনারা তো অনেক সময় 27 তারিখে আপনারা রেলি করতেন, 26 তারিখ না করে। আমাদের কোনো আপত্তি নাই, আমরা দরকার হলে 27 তারিখে করব। এটা একটা সংশোধনী আছে। 30 তারিখে যে আমরা মহাসমাবেশ দেখেছি এবং সেটা হলো সোহরাওয়ার্দী উদ্যান, এবং সোহরাওয়ার্দী উদ্যান আপনারা জানেন, উনিও যেটা বললেন যে ইতিমধ্যে তো যেহেতু সেখানে বইমেলা শুরু হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দের সাথে কথা বলে এই ব্যাপারে আমরা পরবর্তী সিদ্ধান্ত আমরা জানাবো। দর্শক, বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজন চলছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি মূল আয়োজনে। অর্থাৎ আমার পালাকার ভাইয়ের নিকট আমার প্রশ্ন যে বঙ্গবন্ধু ধূসর ভূমিতে দাঁড়িয়ে কিসের ডাক দিয়েছিলেন? এক বয়ারে ডেমা করে ধরো কেরল ভাই, আরে এইবারও প্রশ্ন কইরাই আমরা চলে যাই, উত্তর দিবে ভালাকারে শুনবে গোটা দেশ।
শিবেশ ভাই সাবাস শিবেশ ভাই সাবাস শিবেশ ভাই বাংলাদেশ জয় হোক। আমার প্রতিপক্ষ শিল্পী আমাকে কি চমৎকার প্রশ্ন করে গিয়েছেন, আমি প্রশ্নের উত্তরটা ঘানে ঘানে দিয়ে দিচ্ছি। আমার পাগলা গুড়া রে তুই কই মানুষ কই লয়া যাও, আমার পাগলা গুড়া রে কই মানুষ কই লয়া যাও, আমার পাগলা গুড়া রে কই মানুষ কই লয়া যাও। উলু জুলু নদী নালা আরো কালা বিলা, উলু জুলু নদী নালা আরো কালা বিলা, বঙ্গবন্ধুর সোনার বাংলা চলো দেখি কইরা আমার বাংলা ঘুরা রে কই মানুষ কই লয়া যাও, আমার বাংলা ঘুরা রে কই মানুষ কই লয়া যাও। মাটির দিকে চেয়ে দর্শক, বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজন চলছে জাতীয় প্যারেড গ্রাউন্ডে। আমরা সরাসরি ছিলাম সেখানে। একটা বিরতি নিচ্ছে, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ। ফরিদপুরের কয়েক ঘন্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে 10 জন, আহত হয়েছে 11 জন। এর মধ্যে ঢাকা খুলনা মহাসড়কের মাঝকান্দি নামক স্থানে ট্রাক মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে 7 জন। আহত 10 জনের মধ্যে অনেকের অবস্থায় আশঙ্কাজনক। দুর্ঘটনার কারণ হিসেবে মাইক্রোবাসের বেপরোয়া গতিকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা। এদিকে টাঙ্গাইলের ট্রাক চাপায় নিহত হয়েছেন আরও একজন। প্রতিনিধিদের তথ্যচিত্র দেখুন ডেস্ক রিপোর্ট। রোববার সকাল 7টার দিকে ফরিদপুর মধুখালী উপজেলার ঢাকা খুলনা মহাসড়কের মাঝকান্দি নামক স্থানে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিনাইদহ থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই মধুখালী ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ উদ্ধার তৎপরতা শুরু করে। আহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান কয়েকজন। আমরা যেগুলো পারছি বাইর করছি, আর যেগুলো পারিনি সেগুলো ফায়ার ব্রিগেড আসার পরে কাউকে পা কেটে কারো হাত কেটে তারপর বের করা হয়েছে। মাইক্রোবাস একটা মাইক্রোবাস সাইড দিতে যায় আর ট্রাকটি ওভারটেকিং করতে যায়, টোটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়ে ঘটনাস্থলে 2 জন মারা গেছে। পরবর্তীতে আমি হাসপাতালে যাওয়ার রুগী নেওয়ার পর ওইখানে আরো মোট 4 জন, মোট 6 জন মারা গেছে। দুর্ঘটনার কারণ হিসাবে মাইক্রোবাসের বেপরোয়া গতিকে দুষছেন প্রত্যক্ষদর্শীরা। ঢাকা থেকে খুলনামুখী একটা গাড়ি যাচ্ছিল ট্রাক, ওই ট্রাকের সামনাসামনি একটা সংঘর্ষ হয়। বেশ কিছু লোক মারা গেছে, তখন স্পটে আমরা 3-4 জন দেখছি কি জায়গায়। এদিকে ভোররাতে ভাঙা সদরের চৌরাস্তা মোড়ে প্রাইভেট কার মোটরসাইকেলের সংঘর্ষে 2 জন ও বাখুন্ডায় ট্রলি চাপায় এক শিশু নিহত হয়। এছাড়া টাঙ্গাইলের কালীহাতিতে ট্রাক চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। রোববার সকালে টাঙ্গাইল ময়মনসিংহ সড়কের বাগুটিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। নৌবাহিনী কর্মকর্তাকে মারধর ও হত্যার হুমকির অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ ইরফান সেলিম সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণের জন্য 28 এপ্রিল দিন ধার্য করেছেন আদালত। ওই দিন মামলার বাদী নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ খানকে আদালতে হাজির হওয়ার জন্য নোটিশ জারিও করেছে আদালত। এর আগে গত 11 ফেব্রুয়ারি মোহাম্মদ ইরফান সেলিম সহ 5 জনের বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আদালতে মামলার তদন্তকারী ডিবি পুলিশের উপপরিদর্শক মমিনুল হক অভিযোগপত্র দাখিল করেন। অভিযোগপত্রে উল্লেখিত অন্য আসামিরা হলেন ইরফান সেলিমের দেহরক্ষী জাহিদুল মোল্লা, এবি সিদ্দিক দীপু, গাড়ি চালক মিজানুর ও রিপন কাজী। দর্শক, বাঙালির প্রাণের মেলা তৃতীয় দিন আজ। এরই মধ্যে পাঠক সমাগম বেড়েছে বইমেলায়। সোহরাওয়ার্দী উদ্যানে রয়েছেন সহকর্মী ফাতেমা কাউসার, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। ফাতেমা, আজ বইমেলায় পাঠক উপস্থিতি কেমন আর স্বাস্থ্যবিধি মেনে চলার চিত্র কেমন দেখছেন? অনুমতি মিললেও এখনো লক্ষ্য করা যাচ্ছে অনেকেই
মাস্ক খুলে পদ্মা আজকে বইমেলার চতুর্থ দিন চলছে এবং লোক সমাগমের কথা যদি একটু বলি, বইয়ের দ্বার যখন মেলার দ্বার যখন উন্মুক্ত করা হয় তারপর কিন্তু দর্শনার্থী বলি পাঠক বলি কিছুটা সমাগম বেড়েছে, তবে সন্ধ্যার পর সেই লোক সমাগমটা আরেকটু বেশি আমরা দেখতে পাচ্ছি। আমি একটু ক্যামেরার চোখে আপনাকে পুরো মেলা প্রাঙ্গণটা দেখাতে চাই। আমি এই মুহূর্তে যেখানে রয়েছে স্টলগুলোতে খুব একটা বই কিনছে এই ধরনের পাঠক আমরা দেখছি না, তবে দর্শনার্থী অনেক রয়েছে। এবং আজকে মেলার কিছু সংযোজনের কথা আপনাকে একটু জানাতে চাই। এই মেলাতে বাংলা একাডেমি কর্তৃপক্ষ বসার জায়গা রাখেনি, সেটি আজকে তারা এখানে বাঁশ দিয়ে যে বসার জায়গাটা প্রতি বছর আমরা দেখি সেটি আজকে তারা করেছেন। এই নিয়ে যারা দর্শনার্থী রয়েছেন বা পাঠক আসছেন তারা একটু স্বস্তি প্রকাশ করছেন যে পুরো মেলা প্রাঙ্গণের পরিধি যেহেতু এবার বেড়েছে, 15 লাখ বর্গ ফুটের মধ্যে করেছে, সেহেতু পুরো মেলা প্রাঙ্গণটা ঘুরতে তারা আসলে একটু অনেক বেশি ক্লান্ত হয়ে যান। একটু বসার জায়গা থাকলে তাদের বসার জায়গা দেওয়ার কারণে তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। আর আজকে স্বাস্থ্যবিধির কথা যেটি বলছেন, মেলার দ্বার প্রান্তে অর্থাৎ মেলা দিয়ে যখন মেলা প্রাঙ্গণে যখন কেউ প্রবেশ করে তখন স্বাস্থ্যবিধি সবাইকে মানতে দেখি, কারণ স্বাস্থ্যবিধি না মানলে কাউকে বইমেলাতে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সবাই মাস্ক পরিধান করে মেলা প্রাঙ্গণে ঢুকছেন। তবে মেলা প্রাঙ্গণে ঢোকার পর কেউ মানছেন এবং কেউ মানছেন না। আজকে প্রকাশিত বইয়ের সংখ্যা 81টি এবং সর্বমোট বইয়ের সংখ্যা 260টি। এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। ফাতেমা, আপনাকে ধন্যবাদ। দর্শক, বাঙালির প্রাণের মেলার চতুর্থ দিন আজ। বইমেলা প্রাঙ্গণ থেকে তারই খবর জানাচ্ছিলেন সহকর্মী ফাতেমা কাউসার। অমর একুশে বইমেলায় প্রথমবারের মতো উদ্বোধন করা হলো জাতীয় প্রেস ক্লাব বইঘর। রবিবার বাংলা একাডেমি প্রাঙ্গণে এর উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন এবং প্রেস ক্লাবের ম্যানেজিং কমিটির সদস্যরা। এই বইঘর স্টলে প্রেস ক্লাব সদস্যদের লেখা বইগুলো রাখা হবে। বইমেলায় স্টল রাখায় জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিনকে ধন্যবাদ জানান সদস্যগণ। এর ফলে প্রেস ক্লাব সদস্যদের বিভিন্ন বিষয়ে লিখতে উৎসাহিত করার পাশাপাশি বইপ্রেমী পাঠকদের সাথে যোগাযোগের সেতু বন্ধন হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করেন প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন। নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আবার স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যার সংবাদ। খেলাপি ঋণ আদায় সহ বেশিরভাগ সূচকে জনতা ব্যাংকের নেতিবাচক অর্জনে অসন্তুষ্ট অর্থমন্ত্রী। ব্যাংকের প্রধান কার্যালয়ে মুজিব কর্নার উদ্বোধন করে মন্ত্রী বলেন, জনতার ব্যালেন্স শিটে সেলিব্রেশন প্রকাশ পেলেও ঘুরে দাঁড়াতে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। এ সময় কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরও তাগিদ দেন দ্রুত উন্নতির। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। কোনোভাবেই আর্থিক স্বাস্থ্যের উন্নতি হচ্ছে না সরকারি ব্যাংকগুলোর। এর মধ্যে সবচেয়ে নাজুক অবস্থা জনতা ব্যাংকের। খেলাপি ঋণে টানা 3 বছর ধরে শীর্ষস্থানে ব্যাংকটি। 10,000 কোটি টাকা অবলোপন ও পুনঃতফসিল করার পরও ব্যাংকটির খেলাপির পরিমাণ প্রায় 14,000 কোটি টাকা। স্বাধীনতার মাসে জনতা ব্যাংকে মুজিব কর্নার উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন অর্থমন্ত্রী। বলেন, জনগণের স্বার্থে এ ব্যাংকে ঘুরে দাঁড়াতে হবে। সেলিব্রেশন আমার ঠিকই আছে, কিন্তু রেগুলেশনটা আপনাদের ব্যাংকে ব্যালেন্স শিটে খুব আশাবাদী উনি বলতে চাইছিলেন। আমি আজকে দিনে কিছু বলবো না, আরেকদিন আমরা নিজেরাই বলছি আমাকে নিয়ে যাবো জনতা ব্যাংকে প্রত্যেকটা জায়গায় আমরা আরো এফিসিয়েন্টলি রান করার চেষ্টা করবো, আরো ইফেক্টিভলি রান করার চেষ্টা করবো। অপচয় দুর্নীতি যা সেগুলো আমরা করবো। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিবও এক সুরে কথা বলেন। নন পারফর্মিং লোন ইন্ডাস্ট্রি অ্যাভারেজ চেয়ে অনেক উপরে আছে, এমনকি রাষ্ট্র মালিকানাধীন ব্যাংক চেয়েও বেশি আছে। তো সেগুলো আপনাদের লক্ষ্য রাখতে হবে, আপনাদের কভার করে আসতে হবে। মানুষের সেবা আমাদের করতে হবে এবং সর্বোত্তম সেবাটা দিতে হবে। শুধু আমি বসে থাকবো তা না, আমাকে সর্বোত্তম সেবাটা সেখানে নিশ্চিত করতে হবে। এ সময় অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে সতর্কভাবে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দেন ব্যাংকের চেয়ারম্যান সহ শীর্ষ কর্মকর্তারা। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। এবারে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ ও বাণিজ্যের সংবাদ। ভারতের কেন্দ্রীয় সরকারের অনুমোদন ছাড়াই বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারবে মিজোরাম সরকার। রাজ্যটির স্বাস্থ্য, শিক্ষা ও বাণিজ্য বিষয়ক মন্ত্রী লাল থান ক্লিয়ানা দুপুরে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রী টিপু মুন্সির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান।
বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে দুদেশের সীমান্ত এলাকা দিয়ে যোগাযোগ অবকাঠামো নির্মাণ করতে আগ্রহী বলেও জানান মিজোরামের মন্ত্রী। বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সীমান্তে বর্ডার হাট সহ ব্যবসা বাণিজ্যে সম্প্রসারণে বিভিন্ন উদ্যোগ নিতে আলোচনার জন্য এপ্রিলের শেষের দিকে মিজোরাম সফরে যাবেন। পশ্চিমবাংলাকে আবারও সোনার বাংলা করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোববার কৃষক স্কিমকে অগ্রাধিকার দিয়ে বিজেপির ইশতেহার প্রকাশ হচ্ছে। একই দিন পশ্চিমবঙ্গে জোড়া সভা করেন মমতা ও অভিষেক। প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে মির্জাফর আখ্যা দেন তারা। বিস্তারিত জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্র। রোববার বাঁকুড়ার তিলামেদিয়া ময়দানে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লোকসভা নির্বাচনে বাঁকুড়ায় ভালো ফলাফল করেছিল বিজেপি, সে জয়ের ধারা অব্যাহত রাখতে চাইছে গেরুয়া শিবির। মমতার উদ্দেশ্যে মোদী বলেন, বাংলার উন্নয়নে লাথি মারতে দেয়া হবে না। আমি বাধ্য হলাম ছোট্ট রোড শো করতে। ব্রিগেডের ভিড়কে টেক্কা দিচ্ছে বাঁকুড়ার ভিড়। ছবিতে দেখানো হচ্ছে আমার মাথায় লাথি মারা হচ্ছে, কিন্তু আমি থাকতে বাংলার উন্নয়নে লাথি মারতে দেব না। একই দিনে রাজ্যে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। পূর্ব মেদিনীপুরে এগোড়ায় সভা করেন তিনি। এদিন সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন অমিত শাহ। অমিত শাহের সভায় উপস্থিত ছিলেন শিশির অধিকারী। সবাইকে প্রণাম করো। আর ভোটযুদ্ধে মেদিনীপুরের মাটিতে দাঁড়িয়ে আরও কড়াভাবে প্রতিপক্ষকে আক্রমণ করলেন মমতা ব্যানার্জি। ভোটের প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেন, বিশ্বাসঘাতক মির্জাফরের হাত ধরে বিজেপি বাংলায় ঢুকছে। এটা বাংলার নির্বাচন, এটা দিল্লির নির্বাচন নয়। করেছি আমি আমার সরকার, আর নাম কিনেছে গদ্দাররা যে আমরা করেছি। তোমরা পেলে কোত্থেকে? আগামী 27 মার্চ বিধানসভার ভোট। लेकिन ये न भूले চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের ইশতেহার প্রকাশ করেছে ক্ষমতাসীন দল বিজেপি। রোববার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ইশতেহার প্রকাশ করেন। সোনার বাংলার সংকল্প পত্র নামে নির্বাচনী ইশতেহার প্রকাশ করে দলটি। সেখানে রাজ্যের উন্নয়নের বিষয়টি নজর দেওয়া হয়েছে বলে দাবি বিজেপির। ইশতেহারে নারীদের ক্ষমতায়নে নানান প্রণোদনা রেখেছে সরকারি দল। প্রতিশ্রুতি দিয়েছে, জিতলে সরকারি চাকরিতে নারীদের জন্য 33% কোটা সংরক্ষিত থাকবে। নিচ্ছে আরো একটা বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সন্ধ্যা 7টার সংবাদ। সিলেট নগরীর ব্রিটানিয়া হোটেলে কোয়ারেন্টিন থেকে যুক্তরাজ্য ফেরত একই পরিবারের 9 সদস্য পালিয়েছেন। দুপুরে হোটেলের নিরাপত্তা বলয়ের ফাঁকি দিয়ে তারা গোলাপগঞ্জে বাড়িতে চলে যান, এই তথ্য জানিয়েছে হোটেল কর্তৃপক্ষ। তবে এরই মধ্যে মুঠোফোনে তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। একজন মুমূর্ষু রোগীকে দেখতে বাড়ি গেছেন বলে জানিয়েছেন তারা। গেল 18 মার্চ লন্ডন থেকে ফিরে কোয়ারেন্টিনে থাকে পরিবারটি। প্রয়োজনীয় পরীক্ষার সাপেক্ষে 26 মার্চ তাদের কোয়ারেন্টিন শেষ হওয়ার কথা ছিল। আজকে যখন আমরা ওনাদের রুমে চেকিং এ যাই, তখন আসলে 2টা রুমে ওনারা একই ফ্যামিলির 9 জন, ওনাদেরকে রুমে পাওয়া যাচ্ছিল না। তারপরে আমরা ওনাদের সাথে যোগাযোগ করি এবং আমরা হোটেলের আশেপাশে প্রথমে দেখি ওনাদেরকে আছে কিনা কেউ। পরবর্তীতে আমরা আসলে ওনাদের সাথে যোগাযোগ করার পর ওনারা জানায় যে ওনাদের বাড়িতে কেউ একজন খুব অসুস্থ, ওনারা কাউকে কিছু না বলে ওনারা চলে গেছেন। খেলা খবর। ডানাডিনের 3 ম্যাচ সিরিজে প্রথম ওয়ানডে খেলার পর দ্বিতীয় ম্যাচের ভেন্যু ক্রাইস্টচার্চে পৌঁছেছে বাংলাদেশ দল। বাংলাদেশ সময় আজ সকালে ক্রাইস্টচার্চে পৌঁছায় টাইগাররা। নতুন শহরে আসার পর প্রস্তুতির জন্য একদিন সময় পাবে টাইগার বাহিনী। মঙ্গলবার সিরিজের দ্বিতীয় ম্যাচ, তার আগে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে অনুশীলন করবেন তামিম মুশফিকরা। সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে 8 উইকেটের বড় হারে ব্যাকফুটে রয়েছে বাংলাদেশ। সিরিজে টিকে থাকতে ক্রাইস্টচার্চের জয়ের বিকল্প নেই সফরকারীদের সামনে। ক্রাইস্টচার্চে 23 মার্চ দ্বিতীয় ওয়ানডের পর 26 মার্চ ওয়েলিংটনের বেসিন রিজার্ভে হবে সিরিজের শেষ ম্যাচ। সাকিব আল হাসানের বক্তব্যের বিষয়ে এখনই কোনো কথা বলতে চান না ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান। বিসিবি প্রধানের সঙ্গে বৈঠক করে আনুষ্ঠানিকভাবে এর প্রতিক্রিয়া জানানো হবে বলেও জানান আকরাম। শ্রীলঙ্কা সফরে যেতে না চাওয়ার আবেদন করে পাঠানো চিঠির ভুল ব্যাখ্যা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, এমন দাবি করে সমালোচনায় মুখর হয়েছেন দেশ সেরা তারকা সাকিব আল হাসান। তিনি অভিযোগের আঙুল তুলেছেন বোর্ডের ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানের দিকেও।
আগামী এপ্রিলে শ্রীলঙ্কার মাটিতে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ, কিন্তু কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে অংশ নিতে ছুটি নিয়েছেন সাকিব। জাতীয় ক্রিকেট লিগের উইকেট নিয়ে এবার হার্ডলাইনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আগামীকাল থেকে শুরু হতে যাওয়া এনসিএলকে সামনে রেখে প্রতিটি ভেন্যুর কিউরেটরদের পাঠানো হয়েছে কঠোর বার্তা। উইকেট হতে হবে স্পোর্টিং, ম্যাচের আগের দিন অবহিত করতে হবে গ্রাউন্ডস কমিটিকে। নিউজ 24 এর সাথে সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন বিসিবির গ্রাউন্ড কমিটির চেয়ারম্যান মাহবুব আনাম। বলেছেন, নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়ামকে বাফুফের হাতে তুলে দেওয়ার কোনো পরিকল্পনা নেই। এখন এ পর্যন্তই। আরও খবর জানতে ভিজিট করুন www.news24bd.tv।